আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আইএলটিএস রিডিং এর ম্যাচিং নেমস আইডিয়াস কমেন্টস এই কোশ্চেন টাইপটা সলভ করব। তো এইটা মূলত ম্যাচিং ইনফরমেশনেরই একটি অংশ। এই ভিডিওতে আমরা টোটাল দুইটা ডিফারেন্ট কোশ্চেন সলভ করব, যার মাধ্যমে আমি বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব এবং আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা দেখার মাধ্যমে এই কোশ্চেন টাইপ নিয়ে আপনাদের মনের মধ্যে যত সব ভয়ভীতি অথবা সংশয় আছে সব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাঁ দিকে একটা কোশ্চেন রাখছি এবং ডান দিকে আরেকটা ডিফারেন্ট কোশ্চেন রাখছি। তো আমরা মূলত এই দুইটা কোশ্চেন দেখার মাধ্যমে একটু ইনিশিয়ালি বোঝার চেষ্টা করি যে এই ধরনের কোশ্চেন টাইপ আসলে কীরকম কোশ্চেন হয়ে থাকে অথবা আমাদেরকে মূলত কী করতে হবে। তো দেখেন এখানে বলতেছে যে লিস্ট অফ পিপল, অর্থাৎ কিছু মানুষের নাম দেয়া আছে, ABCD পর্যন্ত কিছু মানুষের নাম দেয়া আছে এবং 9 থেকে 13 পর্যন্ত কিছু স্টেটমেন্টস দেয়া আছে। অর্থাৎ এইসব মানুষরা যেই বক্তব্য দিয়েছেন আর কি সেগুলো এখানে বলা হয়েছে। তো আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে প্যাসেজটা পড়ার মাধ্যমে ফাইন্ড আউট করা যে কোন ব্যক্তি কোন বক্তব্য দিয়েছেন। ওকে, এই জিনিসটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সিমিলারলি দেখেন ডান দিকে যে কোশ্চেন টাইপটা আছে বা যে কোশ্চেনটা আছে এটা একটু ডিফারেন্ট। এখানে দেখেন বলতেছে লিস্ট অফ টিম্বার কাটস, অর্থাৎ গাছ কাটার তিনটা ডিফারেন্ট নাম দেয়া আছে আর কি। গাছ কাটার তিনটা ডিফারেন্ট ওয়ে আছে বা ধরন আছে, এগুলোর নাম এখানে মেনশন করছে আর কি। এবং কোন গাছ কাটার ধরনের সাথে কোন জিনিসটা এখানে সামঞ্জস্য সেখানে এই 19 থেকে 21 পর্যন্ত লেখা আছে। তো এগেইন আমাদেরকে প্যাসেজটা পড়ার মাধ্যমে ফাইন্ড আউট করতে হবে আর কি এই জিনিসটা যে কোন গাছ কাটার সাথে কোন জিনিসটা মানে সামঞ্জস্য। ওকে, এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা আইএলটিএস রিডিং এর জন্য আপনাদের মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে ফোকাস অন অ্যাকুরেসি। তো অ্যাকুরেসিটা কি? অ্যাকুরেসিটা হচ্ছে যে আপনি সঠিকভাবে কোশ্চেনের আনসারগুলা ফাইন্ড আউট করতে পারতেছেন নাকি। এইটাতে আপনারা যখন শুরু করবেন, অর্থাৎ শুরুর দিকে আপনি যখন প্র্যাকটিস করতেছেন এইটাতে বেশি ফোকাস করবেন রেদার দেন ফোকাসিং অন স্পিড। ওকে, সো এখানে বলতেছে ফোকাস অন অ্যাকুরেসি রেদার দেন স্পিড, গ্র্যাজুয়ালি স্পিড উইল ইনক্রিজ। তো আপনার স্পিড যেটা আছে এইটা আসলে ক্রমশই বাড়তে থাকবে যখন আপনি খুবই দ্রুত সঠিক আনসারগুলো খুঁজে বের করতে পারতেছেন। ওকে, তো আপনি বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আছে এগুলো ফলো করার মাধ্যমে তাড়াতাড়ি আনসারগুলো খুঁজে বের করতে পারবেন। বাট আপনি ইনিশিয়ালি শুরুর দিকে আপনি ফোকাসটা দিবেন এইখানে যে আমার সময় যত লাগুক অসুবিধা না, বাট আমি আনসারগুলো সঠিকভাবে ফাইন্ড আউট করতে পারতেছি নাকি, ওইটাতে আপনি একটু বেশি প্রায়োরিটি দিবেন। আর তারপর দেখবেন আপনি যখন টেকনিকগুলো সব কিছু বুঝে ফেলবেন তখন আপনার স্পিডটাও খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা এইবার আমরা দেখব যে যেই স্টেপসগুলো ফলো করার মাধ্যমে আমরা এই ধরনের কোশ্চেন টাইপ সলভ করব। তো আমি টোটাল 5টা স্টেপস রাখছি, যেই স্টেপসগুলো ফলো করার মাধ্যমে আমরা এই ধরনের কোশ্চেন টাইপ সলভ করে থাকবো। ওকে, তো দেখেন স্টেপ নাম্বার 1 হচ্ছে রিড দ্য ইনস্ট্রাকশনস ফার্স্ট। তো কোশ্চেনের উপরেই দেখবেন আপনার ইনস্ট্রাকশনগুলো দেয়া থাকে যে কী কী জিনিস আপনাকে মেনটেন করতে হবে সেইগুলো দেয়া থাকে। অনেকেই দেখা যায় যে আসলে ইনস্ট্রাকশনটা ইগনোর করে ডিরেক্ট কোশ্চেনে চলে যায়। তো আপনি এটা না করে আসলে সবসময় কোশ্চেনের উপর ইনস্ট্রাকশন কী বলা হয়েছে সেটা ভালো করে আগে পড়ে দেখবেন। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি যে চেক দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য থিম। হ্যাঁ, তো আপনি কি করবেন, তারপর আপনার প্যাসেজের উপরে যে টাইটেল যেটা দেয়া থাকে অর্থাৎ হেডিং যেটা দেয়া থাকবে সেইটা আপনি ভালো করে পড়ে দেখবেন এবং দেখবেন অনেক সময় বিভিন্ন টাইটেল বা হেডিংয়ের নিচে ছোট্ট একটা শর্ট ডেসক্রিপশন দেয়া থাকে। তো এগুলো দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার প্যাসেজটা আসলে কী নিয়ে কথা বলতেছে, মানে থিমটা কী বা বিষয়বস্তুটা কী সেটা আপনি সম্পূর্ণ একটা মোটামুটি একটা ধারণা নিয়ে নিতে পারবেন। ওকে, আচ্ছা তারপরে কাজ হচ্ছে গিয়ে আপনি স্টেটমেন্টসগুলো পড়ে দেখবেন, অর্থাৎ আপনার কোশ্চেন যেগুলো আছে সেখান থেকে আপনি স্টেটমেন্টসগুলো পড়ে দেখবেন এবং সেই স্টেটমেন্টসগুলো থেকে আপনার কিওয়ার্ডস যেগুলো হবে সেগুলো আপনি হাইলাইট করবেন বা আন্ডারলাইন করে রাখবেন আর কি। আচ্ছা, কিওয়ার্ডসটা কি? তো কিওয়ার্ডসটা ধরেন এনিথিং যেটা আপনার ইনভার্টেড কমার মধ্যে আছে, কোনো শব্দ যদি এরকম বা কোনো ওয়ার্ড যদি দেখেন এরকম ইনভার্টেড কমার মধ্যে আছে তখন সেটাকে আপনি কিওয়ার্ড হিসেবে ধরতে পারেন। অর্থাৎ সেম জিনিসটা যদি আপনি গিয়ে প্যাসেজের মধ্যে খুঁজেন তাহলে আপনি এরকম দেখবেন যে ওইটাও কিওয়ার্ড যেটা আছে সেটাও দেখবেন এরকম ইনভার্টেড কমার মধ্যেই আছে। অথবা ধরেন নাউন, কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো রাস্তার নাম অথবা কোনো নাম্বার এরকম কোনো কিছু হতে পারে, অথবা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, এই ধরনের কোনো কিছুকে আপনি কিওয়ার্ড হিসেবে বিবেচনা করতে পারেন। আচ্ছা, তারপরে স্টেপসটা হচ্ছে আমাদের স্কিম এবং স্ক্যান করা। তো স্কিমিং অ্যান্ড স্ক্যানিং আর দ্য টু বেস্ট ফ্রেন্ডস অফ রিডিং। ওকে, তো রিডিংয়ের জন্য আপনার আসলে স্কিম করা এবং স্ক্যান করা এটা দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল। তো স্কিম করাটা কি? স্কিম করাটা হচ্ছে সহজ ভাষায় যদি আমি আপনাদেরকে বুঝাই সেটা হচ্ছে স্পিড রিডিং, মানে খুবই দ্রুত পড়ে যাওয়া। ধরেন আপনি কোনো একটা প্যারাগ্রাফ দেখতেছেন, সেটা আপনি দ্রুত পড়ে যাচ্ছেন, আপনি কিন্তু লাইন বাই লাইন অর্থ সহ বুঝে পড়তেছেন, আপনি জাস্ট শুধু ওভারঅল একটা আইডিয়া নেওয়ার জন্য খুবই দ্রুত পড়ে গেছেন।
তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি স্কিমিং করবেন। এবং স্ক্যানিংটা কখন করবেন? স্ক্যানিংটা হচ্ছে যখন আপনি এক্স্যাক্টলি কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড খুঁজতেছেন। ধরেন আপনি যে ডেন্টিস্ট যে ওয়ার্ডটা আছে সেটা, অথবা ধরেন কারোর নাম বা কোনো বাসার নাম যেটা আসলে অপরিবর্তনীয় অবস্থায় থাকবে, অর্থাৎ আপনার কোয়েশ্চনে যেই ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হুবহু আপনার প্যাসেজের মধ্যে থাকবে, কোনো একটা সালও হতে পারে, হ্যাঁ, কোনো বছর হতে পারে। তো সেই সব জিনিস আপনি সেম দেখবেন প্যাসেজের আছে দেয়া, তো সেগুলো আপনি খুবই কুইকলি স্ক্যান করে খুঁজে বের করবেন প্যাসেজ থেকে। ওকে, আচ্ছা, তারপরে কাজ হচ্ছে আমাদেরকে ম্যাচ মিনিংস অ্যান্ড এলিমিনেট আনসার্স। তারপর আপনি প্যাসেজ থেকে যে অংশগুলো আপনি যেগুলো পাইছেন আর কি, হ্যাঁ, কিওয়ার্ডসগুলো হাইলাইট করার মাধ্যমে যেই অংশগুলো আপনি পাইছেন সেগুলা আপনি কোশ্চেনের সাথে ম্যাচ করে দেখবেন। এখন আপনি অর্থগত দিক দিয়েও ম্যাচ করে দেখবেন যে এই বাক্যটা যদি আমি ম্যাচ করি তাহলে কি ফুল যে সেন্টেন্স যেটা ক্রিয়েট হচ্ছে সেটা কি অর্থগত দিক দিয়ে মেক সেন্স করতেছে নাকি, লজিক্যালি জিনিসটা ঠিকঠাক আছে নাকি। ওকে, তো এই কাজটা যদি করেন যে ম্যাচ মিনিংস, তাহলে আপনার মোটামুটি ধরা যায় আনসারগুলো আসলে কারেক্টই হবে। ওকে, তো অনেকে দেখা যায় শুধু কিওয়ার্ডসটা ম্যাচ করার ক্ষেত্রে ফোকাসটা দেয়, আসলে শুধু কিওয়ার্ডস না, আমরা ম্যাচ দ্য মিনিংস, হ্যাঁ, ম্যাচ মিনিংস রাদার দেন কিওয়ার্ডস, এটাতে আমরা একটু বেশি ফোকাসটা করব, তাহলে আপনার আনসারগুলা 100% রাইট হওয়ার চান্সেস থাকবে। এখন আমরা আরও কিছু টিপস দেখি যেগুলো ফলো করলে আরও ইজি হয়ে যাবে আমাদের জন্য। দেখেন এখানে বলতেছে ডু নট স্কিপ অর রাশ টু ডিটেলস ইন প্যারাগ্রাফস। তো আপনার প্যারাগ্রাফ বলতে কি বুঝাইছে? প্যাসেজের মধ্যে যে বিভিন্ন অংশ থাকে না, সেগুলোই হচ্ছে মূলত প্যারাগ্রাফস। তো প্যারাগ্রাফসের আবার শর্ট ফর্মটা হচ্ছে প্যারা। ওকে, আচ্ছা, তো সেখানে আপনি যে ইনফরমেশনগুলো যখন পড়ে যাবেন কোনো একটা প্যারাগ্রাফ থেকে, সেগুলোর ক্ষেত্রে যাতে আপনি তাড়াহুড়া না করেন, অর্থাৎ আপনার টার্গেট থাকবে আপনি একবারই বুঝে বুঝে পড়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনার দেখবেন সময়টা কিন্তু সেভ হবে। ওকে, আচ্ছা, তারপর 2 নাম্বার হচ্ছে ফাইন্ড দ্য নেমস ফার্স্ট ইন দ্য প্যাসেজ। তো এই যে আমরা কোয়েশ্চনে একটু আগে দেখতেছিলাম না যে বিভিন্ন মানুষের নাম দেওয়া ছিল, লিস্ট আউট করা ছিল, ওই নামগুলা আগে আমরা প্যাসেজে গিয়ে ফাইন্ড আউট করবো কোথায় কোন ব্যক্তির নামটা দেয়া আছে, কোন অংশে দেয়া আছে, কোন প্যারাগ্রাফের মধ্যে দেয়া আছে নামগুলা, ওইটা আমরা আগে ফাইন্ড আউট করবো। ওকে, তারপর হচ্ছে কি যে সিঙ্গেল লুক ফর এ সিঙ্গেল অর মাল্টিপল পার্সন স্টেটমেন্ট। আচ্ছা, তো এখন কি আমরা একজন মানুষের নাম খুঁজতেছি নাকি একাধিক মানুষের নাম খুঁজতেছি, এটাও আমরা একটু খেয়াল করব। তো এসব কিছু আসলে ক্লিয়ার হয়ে যাবে যখন আমি একটু পরেই প্রবলেমটা সলভ করব, সেগুলো দেখার মাধ্যমে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, তারপর কি যে কিপ ইউর আইজ ওপেন ফর প্রোনাউন। তো অবভিয়াসলি দেখবেন যে অনেক সময় আমরা তো নাম খুঁজতেছি, বাট নামের পরে অনেক সময় ওই ব্যক্তির কথা উল্লেখ করতেছে তারা, বাট ওই ব্যক্তির নামটা ইউজ করতেছে না, ব্যক্তির নাম ইউজ না করে ওরা প্রোনাউন ইউজ করে থাকতে পারে, যেমন হি, শি, দে, দেয়ার, এগুলো হচ্ছে প্রোনাউন। আচ্ছা, তো প্রোনাউনটা কি কোনো ব্যক্তির নামের পরিবর্তে যেই জিনিসটা বসে আর কি, যেমন হি, শি, দে, দেয়ার, এগুলোই হচ্ছে প্রোনাউন। আচ্ছা, তারপরে কি, তারপর হচ্ছে আনসার দ্য ইজিয়ার কোয়েশ্চন ফার্স্ট অ্যান্ড দেন রিটার্ন টু দ্য চ্যালেঞ্জিং ওয়ান্স। হ্যাঁ, অবভিয়াসলি আপনি কি করবেন, যেই আনসারগুলো আপনার কাছে সহজ মনে হচ্ছে বা যে কোয়েশ্চনগুলো আপনার কাছে সহজ মনে হচ্ছে সেগুলো আপনি আগে আগে আনসার করে ফেলবেন, তারপর কি কঠিন যেগুলো বা চ্যালেঞ্জিং যেগুলো আপনার কাছে মনে হচ্ছে সেগুলো আপনি পরে করবেন। তো এই ক্ষেত্রে আপনার সময়টা কিন্তু সেভ হবে। তো এখন আপনারা একটা প্যাসেজ দেখতে পারতেছেন, আমরা মূলত এই প্যাসেজটা সলভ করার চেষ্টা করব এবং ভালো করে আমরা দেখব যে বিভিন্ন খুঁটিনাটি ব্যাপার যেগুলো আছে, এবং আপনাদের সাথে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আমি একটু শেয়ার করব। আচ্ছা, তো দেখি আমরা এখানে যে আমাদের ফার্স্ট থিং কী ছিল, যে হেডিং যেটা আছে বা টাইটেল যেটা আছে সেটা পড়ে দেখা। তো এখানে দেখেন টাইটেলটা কি বলতেছে, যে ম্যাটেরিয়ালস টু টেক আস বিয়ন্ড কনক্রিট। আচ্ছা, তো মানে কি, যে কনক্রিটের থেকেও আর কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা যায়, আর কি কি দ্রব্য বা পণ্য ব্যবহার করা যায়, হ্যাঁ, পরিবর্তে আর কি, এইটা বুঝাইছে। তো এখানে দেখলাম শর্ট একটা ডেসক্রিপশন দেওয়া আছে, বলতেছে concrete is everywhere but it's bad for the planet, generating large amounts of carbon dioxide, alternatives are being developed. আচ্ছা, তো এখানে বলতেছে যে কনক্রিট বলতে ইট আর কি, তো ইটটা সব জায়গাতেই আছে এবং ইটস ব্যাড ফর দ্য প্ল্যানেট, এটা জগতের জন্য খুবই খারাপ, জেনারেটিং লার্জ অ্যামাউন্টস অফ কার্বন ডাইঅক্সাইড, এটার মাধ্যমে দেখা গেছে হিউজ পরিমাণে আপনার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো অল্টারনেটিভস আর বিং ডেভেলপ, তো এটা পরিবর্তে আর কি কি ব্যবহার করা যায় সেই জিনিসটা ওরা ডেভেলপ করতেছে আর কি। ওকে, আচ্ছা, আমি বলে রাখি এটা হচ্ছে কেমব্রিজ আইএলটিএস 810-এরই একটা কোয়েশ্চন। ওকে, আমি মূলত এই যে দুইটা কোয়েশ্চন আপনাদেরকে সলভ করাবো, এগুলা হচ্ছে কেমব্রিজ আইএলটিএস 18-এর, এটা হচ্ছে টেস্ট 3 এবং আরেকটা আছে সেটা হচ্ছে টেস্ট 1-এ। তো আপনারা এগুলো পেয়ে যাবেন এই কোয়েশ্চনগুলো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে আইডিয়া নিলাম এবং আমি আসলে আগে থেকে হাইলাইট করে রাখছি কিওয়ার্ডসগুলো বলেন অথবা মেইন জিনিসগুলো, যাতে একটু সময় সেভ হয় আমাদের। তো দেখেন কোয়েশ্চনে আমাদের যে ইনস্ট্রাকশন যেটা দেয়া আছে আর কি, তো ইনস্ট্রাকশনটা আমরা আগেও পড়ে দেখেছিলাম। তো এখানে বলবে কি যে আপনাকে মূলত ওই যে স্টেটমেন্টগুলো দেয়া আছে এবং লিস্ট অফ পিপলের নাম দেয়া আছে, তো আপনাকে ম্যাচ করতে হবে আর কি কোন স্টেটমেন্টের সাথে কোন ব্যক্তির নামটা প্রযোজ্য। আচ্ছা, তো এখানে এনবিটা একটু খেয়াল করে, এখানে বলতেছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, মানে কি, মানে দেখেন এখানে 9 থেকে 13 অর্থাৎ 1 2 3 4 5 5টা আপনার স্টেটমেন্ট আছে, বাট এখানে মানুষের নাম আছে 4টা, অর্থাৎ আপনার অতিরিক্ত কিন্তু একটা আনসার আছে। তো সেই ক্ষেত্রে এখান থেকে যে 4জন ব্যক্তি আছে
ওনারা হয়তো একাধিকবার কোনো একটা স্টেটমেন্ট দিয়েছেন, হয়তো মার্কাস মেনস্ট্রম, এই যে বি নাম্বার দেখতেছি, উনি হয়তো 2বার কিছু বলছেন। তো এই ক্ষেত্রে 9-10 আমি ধরে নিচ্ছি যে 9-10 এই দুইটার মধ্যে ওনার আনসারটা হবে। অর্থাৎ যদি আমার 9 নাম্বার এবং 10 নাম্বার ক্ষেত্রে আনসারটা হয় যে মার্কাস মেনস্ট্রম, তাহলে আমরা লিখব বি, আমরা এই কোশ্চেনের পাশে লিখব বি। ওকে, তো এরকম আর কি এই জিনিসটা মূলত বুঝেছে, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। আচ্ছা, তো আমাদের ফার্স্ট থিং কী ছিল, আমরা আসলে পেসেজটা থেকে টাইটেলটা চেক করলাম। ওকে, টাইটেল চেক করছি, তারপর ডেসক্রিপশনটা পড়ে দেখছি এবং একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করছি যে এই পেসেজে মূলত কী নিয়ে ওরা কথা বলতে পারে। তো আমরা দেখলাম ইট নিয়ে ওরা কথা বলতেছে এবং ইটের পরিবর্তে আসলে কী ব্যবহার করা যায়, যেহেতু ইটটা অনেক প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে থাকে, যেটা আমাদের জগতের জন্য খুবই খারাপ। ওকে, আচ্ছা, তো এখন আমরা কী করবো, যে এই যে স্টেটমেন্ট যেগুলো আছে 9 থেকে 13 পর্যন্ত সবগুলো একটা একটা করে পড়ে যাবো এবং সেখান থেকে কিওয়ার্ডসগুলো হাইলাইট করবো। আমি অলরেডি হাইলাইট করেই রাখছি আপনাদের জন্য। তো দেখেন 9 নম্বর বলতেছে, দ্য এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ অফ সিমেন্ট অল্টারনেটিভস মে নট বি এজ গ্রেট এজ ইনিশিয়ালি এজিউমড। তো এখানে বলতেছে, তো পরিবেশের যে সুবিধা আপনার সিমেন্টের অল্টারনেটিভের মানে সিমেন্টের পরিবর্তে অন্য কোনো কিছু ইউজ করলে আমাদের পরিবেশের যে বেনিফিট যেটা হবে আর কি, সেইটা প্রাথমিক অবস্থায় যেভাবে ওরা চিন্তা বা বিবেচনা করে রেখেছিল সেভাবে আসলে হচ্ছে না। হ্যাঁ, সেটা আসলে অনুরূপভাবে হচ্ছে না, উল্টারও হিতে বিপরীত হচ্ছে, এরকম কিছু বুঝাইছে। তো এখান থেকে দেখেন আমরা কিওয়ার্ড হিসেবে ধরছি যে এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ মানে পরিবেশের যে সুবিধা, এবং সিমেন্ট অল্টারনেটিভস মানে যে সিমেন্টের পরিবর্তে আর কি যে জিনিসটা ইউজ করা হবে সেটা আসলে ইনিশিয়ালি এজিউম যে গ্রেট হচ্ছে না আর কি। ইনিশিয়ালি যেটা ওরা বিবেচনা করে রেখেছিল, প্রাথমিকভাবে যেভাবে ওরা ধারণা করছিল সেরকম আসলে আমার পরিবেশের জন্য উপকার হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তারপর 10 নম্বর বলতেছে, it would be hard to create a construction alternative to concrete that offers so many comparable benefits. তো এখানে বলতেছে যে আপনার it would be hard to create a construction alternative to concrete. তো কনক্রিটের পরিবর্তে অন্য কোনো কিছু কনস্ট্রাকশন মানে কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত হয় এমন কোনো কিছু আসলে বানানো কনক্রিটের পরিবর্তে, সেটা আসলে খুবই টাফ হবে, মানে কনক্রিটকে হারানো আর কি খুবই টাফ হবে। কারণ কি, দ্যাট অফার সো মেনি কম্পারেবল বেনিফিটস, কারণ এটার অনেক আসলে বেনিফিটস আছে, উপকারিতা আছে এই কনক্রিটের কথা এটা বলতেছে। তো এখান থেকে আমরা মূলত কম্পারেবল বেনিফিটসটা হাইলাইট করছি এবং কনস্ট্রাকশন অল্টারনেটিভস টু কনক্রিট এটাও হাইলাইট করলাম, এবং হার্ড টু ক্রিয়েট এটা আসলে খুবই কঠিন হবে যে কনক্রিটের পরিবর্তে অন্য কোনো কিছু তৈরি করা যেটা আসলে কনক্রিটের থেকেও ভালো জিনিস আমাদেরকে দিবে আর কি, কারণ কনক্রিটে কিন্তু অলরেডি অনেক কম্পারেবল বেনিফিটস আছে। আচ্ছা, তারপর 11 নম্বর বলতেছে যে ওয়ারিজ অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট হ্যাভ লেড টু ইনক্রিজড ইন্টারেস্ট ইন উড এজ এ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। আচ্ছা, তো 11 নম্বর বলতেছে যে কোনো একজন ব্যক্তি যিনি চিন্তিত আর কি, ওয়ারিজ মানে চিন্তিত হওয়া, এবং দি এনভায়রনমেন্ট হ্যাভ লেড টু ইনক্রিজড ইন্টারেস্ট ইন উড। তো পরিবেশের ক্ষেত্রে দেখা গেছে কি যে আপনার ওইখানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে কাঠের পরিমাণটা, উড মানে কাঠের পরিমাণটা খুব বেশি বেড়ে গেছে বা কাঠের ডিমান্ডটা বেড়ে গেছে। আপনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে ইটের পরিবর্তে অনেকে উডের যে ব্যবহারটা করতেছে, হ্যাঁ কাঠ মানে গাছ কেটে কাঠ যে ব্যবহার করতেছে, এইটা নিয়ে কোনো একজন ব্যক্তি চিন্তিত। যে এখান থেকে 4 জন যারা আছেন ওনাদের মধ্যে যে কেউ খুবই চিন্তিত আর কি, দুশ্চিন্তা করতেছেন আর কি এটা নিয়ে। আচ্ছা, তো তারপর হচ্ছে 12 নম্বর, এক্সপেন্স হ্যাজ বিন এ ফ্যাক্টর ইন দ্য নেগেটিভ রেসপন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ নিউ সিমেন্ট। তো এখানে বলতেছে খরচ যেটা হচ্ছে আর কি সেইটা নেগেটিভ রেসপন্স করতেছে আমাদের ডেভেলপমেন্ট অফ নিউ সিমেন্ট, নতুন সিমেন্ট তৈরি করার ক্ষেত্রে খরচ যেটা আমাদের যাচ্ছে আর কি, যতটুকু টাকা পয়সা ওরা ব্যয় করতেছে সেটা নেগেটিভ ওয়েতে রেসপন্স করতেছে। মানে কি, অর্থাৎ এটা বানাতে যে পরিমাণ খরচ হচ্ছে আর কি, সেই ক্ষেত্রে তাদের উল্টা আরও লাভ হচ্ছে না, তাদের উল্টা আরও লস হচ্ছে। ওকে, এটা বুঝাইছে তো খরচটা আর কি। আচ্ছা, 13 নম্বর বলতেছে দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজ কজড বাই কনক্রিট ইজ ডিউ টু ইট বিং প্রডিউসড ইন লার্জ কোয়ান্টিটিস। আচ্ছা, তো 13 নম্বর বলতেছে যে পরিবেশের যে দূষণ যেটা হচ্ছে বা ক্ষয়ক্ষতি যেটা হচ্ছে কজড বাই কনক্রিট, তো কনক্রিটের মাধ্যমে পরিবেশের যে দূষণ যেটা হচ্ছে আর কি ইজ ডিউ টু ইট বিং প্রডিউসড ইন লার্জ কোয়ান্টিটিস। তো কনক্রিটটা যে প্রচুর পরিমাণে আপনার উৎপন্ন করা হচ্ছে সেটাই হচ্ছে মেইন কারণ, বা সেটার কারণে মূলত আপনার পরিবেশের দূষণটা হচ্ছে বা ক্ষয়ক্ষতি হচ্ছে আর কি, এইটা কেউ একজন বলে থাকছেন এখান থেকে আর কি। আচ্ছা, তো এখন আমরা কী করছি, আমরা মূলত কিওয়ার্ডসগুলো হাইলাইট করছি এবং প্রতিটা স্টেটমেন্ট কিন্তু আমরা বুঝে বুঝে পড়ছি আর কি। ওকে, শুধু যে জাস্ট পড়ে গেছি তা না, আমরা বুঝে বুঝে পড়ছি, অর্থসহ বুঝে বুঝে পড়ে গেছি। ওকে, তো এখন আমাদের কাজ কি, আমাদের কাজটা হচ্ছে এই যে 4টা নাম আছে আর কি মানুষের, ক্রিস চিজম্যান, মার্কাস মেনস্ট্রম, অ্যানা সার্গেনর, তারপর ডি নাম্বার আছে ফেলিক্স পেস্টন অ্যান্ড জোহান লেম। একটু খেয়াল রাখেন এখানে কিন্তু 2 জন ব্যক্তির নাম আছে, যে ফেলিক্স পেস্টন অ্যান্ড জোহান লেম। তো আমাদেরকে মূলত পেসেজে খুঁজতে হবে যে ফেলিক্স পেস্টন অ্যান্ড জোহান লেম মানে উভয়ই কোনো একটা স্টেটমেন্ট দিয়েছেন এমন কোনো কিছু খুঁজে বের করতে হবে। এখন যদি আমরা দেখি যে পেসেজে বলতেছে যে ফেলিক্স পেস্টন সেইড এইটা,
যে দ্য এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ অফ সিমেন্ট অল্টারনেটিভস মে নট বি অ্যাজ গ্রেট অ্যাজ ইনিশিয়ালি অ্যাজিউমড, তাহলে কিন্তু আমরা আনসার দিতে পারবো না। কারণ কি আমাদের এখানে বলছে যে ফিলিক্স পেস্টন অ্যান্ড জোহান লিন, মানে উভয়ই বলছে আর কি। তো আমরা এই জিনিসটা খেয়াল করবো, যখন একাধিক পার্সনের নাম থাকবে সেই ক্ষেত্রে আমরা প্যাসেজে এরকম একাধিক পার্সন খুঁজবো। যদি এরকম সিঙ্গেল পার্সন থাকে তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট সিঙ্গেল পার্সন নাম কোথায় আছে সেগুলো আমরা ফাইন্ড আউট করবো এবং তাদের পাশে দেখবো তারা কী কী বক্তব্য রাখছে, সেখান থেকে আমরা কিওয়ার্ডসগুলো ফাইন্ড আউট করবো এবং তারপর ম্যাচ করবো আর কি, অর্থগুলো এখানে ম্যাচ করার চেষ্টা করবো। তো ওকে, তো আমাদের প্রথম কাজটা হচ্ছে কি যে এই যে 4জন ব্যক্তি আছে তাদের নামগুলো খুঁজে বের করা। এবং একটা জিনিস আপনারা জেনে রাখেন, অনেক সময় কি হবে যে তাদের ফুল নেমটা তো তারা ইউজ করবে যখন ইন্ট্রোডিউস করে দিতেছে, অর্থাৎ প্যাসেজের শুরুতে যখন ওরা কোনো একজন ব্যক্তিকে আপনার সাথে পরিচয় করে দিবে তখন ওরা ফুল নেমটা ইউজ করবে, বাট এরপর থেকে ওরা সারনেমটা ইউজ করতে পারে। সারনেম মানে কি, মানে শেষের নাম আর কি। তো দেখবেন অনেক ক্ষেত্রে তারা শুধু শেষের নেম, যেমন চিজম্যান অথবা মেনস্ট্রম অথবা সার্গেনর, এরকম ওরা নাম ইউজ করতে পারে আর কি। তো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। ওকে, তো সারনেমটাও খেয়াল রাখবো, আবার ফুল নেম খেয়াল রাখবো, আবার প্রোনাউনটাও খেয়াল রাখবো যে কখন ওরা হি সি এরকম দ্বারা মেনশন করতেছে। ওকে, আচ্ছা, তো এখন আমরা কী করবো, কুইকলি কে পেসেজে গিয়ে এই 4জনের নামটা ফাইন্ড আউট করে ফেলি। তো আমি আসলে অলরেডি ফাইন্ড আউট করে রাখছি। তো পেসেজটা শুরু হয়েছে এখান থেকে, বাট এখানে কোনো কারো নাম ছিল না। তো দেখেন এখানে বি নাম্বারে আমরা ক্রিস চিজম্যানের নামটা পাইছি আর কি। তো বি নাম্বার যেটা আমি যে একটু আগে আপনাদেরকে বুঝাচ্ছিলাম যে প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফটা হচ্ছে এইটা আর কি। হ্যাঁ, এটাকে এক একটাকে প্যারাগ্রাফ বলে, বা এগুলাকে আপনি শর্টকাট করে প্যারাও বলতে পারেন। তো বি হচ্ছে একটা প্যারাগ্রাফ, সি হচ্ছে একটা প্যারাগ্রাফ, অথবা এগুলোকে প্যারা বলা যায়, এবং একাধিক প্যারা অথবা প্যারাগ্রাফের সমষ্টি মিলেই হচ্ছে আপনার একটা প্যাসেজ। ওকে, আচ্ছা, তো দেখেন এখানে ক্রিস চিজম্যানের নাম আমরা পাইছি। তারপর দেখেন সিতেও, সিনেমা প্যারাগ্রাফে আমাদের চিজম্যান বলতেছে। তো দেখেন এখানে শুধু চিজম্যান বলছে, কিন্তু মানে ওরা ফুল নেম ইউজ করে না, ক্রিস চিজম্যান বলেন, জাস্ট চিজম্যান ইউজ করছে, অর্থাৎ সার নেমটা ইউজ করছে। তো দেখেন এখানে চিজম্যান নামটা ইউজ করছে। তো এগুলো আমরা মার্ক করে রাখছি আর কি, বা হাইলাইট করে রাখছি। আচ্ছা, তারপর দেখেন যে এই দুইটা প্যারাগ্রাফের মধ্যে কারো নাম কিন্তু নাই। হ্যাঁ, তো এই দুইটা প্যারাগ্রাফ আপনারা টোটালি অ্যাভয়েড করবেন। তো এখানে দেখবেন আপনাদের সময়টা কিন্তু টাইমটা সেভ হচ্ছে। তো যেহেতু আপনাদের পুরো এটা পড়া লাগতেছে না, আপনাদের সময়টা বেঁচে যাচ্ছে। আমরা শুধু ওই সব প্যারাগ্রাফগুলো পড়বো যেখানে অমুক ব্যক্তির নামটা আছে। যেমন দেখেন এখানে মার্কাস মেনস্ট্রোমের নামটা আছে, এখানে আমরা হাইলাইট করে রাখছি। এই এফ নাম্বার প্যারাগ্রাফের মধ্যে মার্কাস মেনস্ট্রোমের নামটা আছে। তো এই পুরো প্যারাগ্রাফটা আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তারপর জি নাম্বার আবার কারো নাম নাই। আচ্ছা, তো জি নাম্বার লাস্টের দিকে দেখেন এখানে আবার বাটের পরে এনা সার্গেনর ওনার নামটা দিয়েছে আর কি। তো এইটাও আমরা সিমিলারলি ভালো করে পড়ে দেখবো। এবং সবার লাস্টে এইচ নাম্বার প্যারাগ্রাফে পাইছি আমরা ফিলিক্স পেস্টন এন্ড জোহান লিন, উভয়ের নাম একই সাথে ওরা বলতেছে আর কি। তো ওনারা কি বক্তব্য দিয়েছেন সেটা আমরা পড়ে দেখবো। আচ্ছা, ঠিক আছে, তো এখন আমি আবার একটু কোশ্চনে আসি। তো আমরা কি করলাম, তো আমরা এই যে 4জন ব্যক্তির নামটা ফাইন্ড আউট করছি আর কি, প্যাসেজের কোথায় আছে। এখন হচ্ছে গিয়ে আপনাদের মেইন খেলাটা কি দেখেন, আপনারা খেয়াল করছেন নাকি যে ক্রিস চিজম্যান যিনি ছিলেন ওনার নামটা দুটা ডিফারেন্ট প্যারাগ্রাফের মধ্যে ছিল, মানে একাধিকবার ছিল। বাট মার্কাস মেনস্ট্রোম, এনা সার্গেনর, ফিলিক্স পেস্টন, জোহান লিন, এই 3জনের নামটা আসলে জাস্ট একবার করে মেনশন করছে। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে যে চিজম্যানের নাম যেহেতু একাধিকবার আমরা পাইছি প্যারাগ্রাফের মধ্যে, আমি যদি আবার একটু দেখাই আপনাদেরকে, যেমন ওই যে দেখেন বি নাম্বার প্যারাগ্রাফের মধ্যে ছিল ক্রিস চিজম্যান, আবার সি নাম্বার প্যারাগ্রাফের মধ্যে ছিল চিজম্যান। হ্যাঁ, তো দেখেন চিজম্যানের নামটা অনেকবার আসছে। তো যেহেতু ওনার নামটা অনেকবার আসছে সেই ক্ষেত্রে আমাদের আনসারের ক্ষেত্রে দেখবেন চিজম্যানের নামটা একাধিকবার হয়তো ইউজ হচ্ছে। ওকে, তো এটা একটু মাথায় রাখতে পারেন। আর বাকিদের নাম যেহেতু একবার করে আসছে, সুতরাং ওনাদের দ্বারা শুধু একটাই হয়তো স্টেটমেন্ট আমরা পেয়ে থাকবো। তো এই ধরনের কোয়েশ্চেন টাইপের ক্ষেত্রে আপনি কি করবেন, যে আমরা যদি এরকম একটু চিন্তা ভাবনা করি, যখন আপনি রেস্টুরেন্টে যান আমরা কি করি, প্রথমে স্টার্টার খাই, মানে ছোটোখাটো খাবার খাই, তারপর হচ্ছে কি বড় একটা মিল আমরা খেয়ে থাকি। তো সিমিলারলি আপনারা এই কোয়েশ্চন টাইপ সলভ করার জন্য আগে ছোটো যেগুলো আছে, অংশ যেগুলো আছে সেগুলো দিয়ে আপনারা সলভ করবেন। কারণ চিজম্যানের নাম যেহেতু অনেকবার আছে, তো আপনি যদি অনেক ইনফরমেশন পড়তে যান, বা আপনার তো আসলে অনেক ইনফরমেশন পড়তে হবে, তো সেক্ষেত্রে আপনি একটু কনফিউজ হয়ে যেতে পারেন। তো আমরা জাস্ট শুধু যেহেতু ওনাদের নাম একবার মেনশন করা আছে, মার্কাস মেনস্ট্রোম, এনা সার্গেনর, বা ওনাদের নাম একবার মেনশন করা আছে, তো ওনাদের প্যারাগ্রাফগুলো আমরা একবার পড়ে যাই ভালো করে। তো সেখান থেকে আমরা কিওয়ার্ড যা পাইছি সেগুলো একটু ম্যাচ করার চেষ্টা করবো। তো দেখবেন ইজিলি আপনি আনসারগুলো ধরতে পারবেন আর কি। আর তারপর গিয়ে আমরা সবার লাস্টে চিজম্যানটা দেখবো। তো দেখবেন অলরেডি যখন আপনারা বি সি ডি এই 3জনের নাম আপনারা পেয়ে যাবেন, তো তখন দেখবেন যে অলরেডি আপনার হয়তো অনেকগুলো আনসার শেষ হয়ে গেছে, তো জাস্ট হয়তো 2টা বা একটা আনসার বাকি থাকবে। তো সেখান থেকে চিজম্যানের যে অংশ যেগুলো আছে এগুলো ফাইন্ড আউট করা আরও ইজি হয়ে যাবে আপনার জন্য, বুঝছেন। তো সবসময় এটা মাথায় রাখবেন, যখন দেখবেন যে একজন ব্যক্তির নাম একাধিকবার আসছে তখন সেটা অ্যাভয়েড করবেন। সেটা অ্যাভয়েড করে আগে ইজি, ওই যে আমরা টিপসের মধ্যে রাখছিলাম যে ইজি যেগুলো আছে ওইগুলো আগে সলভ করার চেষ্টা করবেন। তো এগুলো ইজি হবে মূলত
মূলত BCD। তো তারপরও যদি আপনি প্যাসেজটা পড়ার মাধ্যমে হয়তো এমনভাবে প্যারাফ্রেজ করে দিছে যে আপনি কিওয়ার্ডসগুলো বুঝতে পারতেছেন না বা অর্থগুলো বুঝতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে আপনার কাছে যেই অংশটা খুবই ইজি মনে হবে সেটা দিয়ে আগে ইজিটা আপনি আনসার করবেন, তারপর গিয়ে আপনি কঠিনগুলো ধরবেন। ওকে, আচ্ছা, তো আমরা এখন শুরু করি। তো যেহেতু ফেলিক্স পেস্টোরিয়ান জোহান লেন আমরা পাইছি, তো এটা শুরুর দিকে ছিল বা লাস্টের দিকে আমরা পাইছিলাম। তো দেখুন ওনারা কী বলতেছেন। তো এখানে ফেলিক্স পেস্টোরিয়ান এবং জোহান লেন যে আছে ওনারা বলতেছেন, তো দেখেন ওনাদেরকে ইন্ট্রোডিউস করে দিছে প্রথমে যে ওনারা কী বা কে। ওনারা হচ্ছেন ইউকেস রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মানুষ আর কি। তো ওনারা কী বলতেছেন যে এই যে বর্তমানে আমরা এখানে মূলত আনসারটা পাইছি আর কি, বা কিওয়ার্ড যেগুলো আছে আমরা হাইলাইট করছি। তো ওনারা মূলত কথা বলা কই থেকে শুরু করছেন, যে এখানে বলতেছেন যে সাম নোভেল সিমেন্টস হ্যাভ বিন ডিসকাসড। তো নোভেল সিমেন্টস বলতে কী বুঝেছি, নতুন সিমেন্ট আর কি, নোভেল মানে নতুন। তো সাম নোভেল সিমেন্টস হ্যাভ বিন ডিসকাসড ফর মোর দ্যান এ ডিকেড উইদিন দ্য রিসার্চ কমিউনিটি। তো নতুন সিমেন্টের যে ধারণা যেটা আছে এটা নিয়ে অনেক বছর ধরে ওরা আলোচনা করতেছে রিসার্চ কমিউনিটির মধ্যে আর কি, উইদাউট ব্রেকিং থ্রু এট প্রেজেন্ট। তো বর্তমানে দিস অল্টারনেটিভস দ্বারা এই যে সিমেন্টের পরিবর্তে অথবা ইটের পরিবর্তে অন্য কোনো কিছু ব্যবহার করা, এটা ওরা বুঝাইছে আর কি। দিস অল্টারনেটিভস আর রিয়ালি এজ কস্ট ইফেক্টিভ। হ্যাঁ, তো এই যে অল্টারনেটিভ মানে সিমেন্টের পরিবর্তে যে আমরা অন্য কোনো কিছু ব্যবহার করব বা অন্য কোনো দ্রব্য আমরা ইউজ করব, সেটা হচ্ছে কি রিয়ালি এজ কস্ট ইফেক্টিভ। রিয়ালি মানে কি, মানে একদমই না আর কি, এমন কোনো কিছু বা একদম পাওয়া যায় না বা একদম খুবই কম এরকম বোঝাচ্ছে। কস্ট ইফেক্টিভ দ্বারা বোঝাচ্ছে যে লাভজনক না এমন কোনো কিছু আর কি। এজ কনভেনশনাল সিমেন্ট, তো কনভেনশনাল সিমেন্ট দ্বারা আমরা রেগুলার যে সিমেন্টগুলো ইউজ করে থাকি আর কি, ওইগুলার মতো অল্টারনেটিভ যেগুলো আছে মানে সিমেন্টের পরিবর্তে যেগুলো ইউজ করা হচ্ছে সেগুলো আসলে কস্ট ইফেক্টিভ না, মানে সস্তা না আর কি, চিপ না, ঠিক আছে, উল্টারও খরচটা বেশি হচ্ছে আর কি এগুলো বানানোর ক্ষেত্রে। অ্যান্ড দে ফেস র ম্যাটেরিয়াল শর্টেজেস অ্যান্ড রেজিস্ট্যান্স ফ্রম কাস্টমার্স। এবং তারা আসলে র ম্যাটেরিয়াল শর্টেজেস মানে ওগুলো বানানোর ক্ষেত্রে যে দ্রব্য যেগুলো দরকার হয় সেগুলোর আসলে শর্টেজেস থাকে, সেগুলো আসলে এনাফ পাওয়া যায় না। অ্যান্ড রেজিস্ট্যান্স ফ্রম কাস্টমার্স, এবং কাস্টমারদের মধ্যে অনেক প্রতিবন্ধকতা আছে আসলে। তো দেখেন আমি এখানে অলরেডি হাইলাইট করে রাখছি যে কস্ট ইফেক্টিভ, এইটা আমরা যদি আবার একটু কোশ্চনে আসি যে দেখেন এক্সপেন্স, হ্যাঁ, কোস্ট ইফেক্টিভ এবং এক্সপেন্সটা। তো দেখেন আমরা এখানে যদি অর্থগত দিক দিয়ে ম্যাচ করার চেষ্টা করি যে এক্সপেন্স হ্যাজ বিন এ ফ্যাক্টর ইন দ্য নেগেটিভ রেসপন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ নিউ সিমেন্ট। তো এই যে ডেভেলপমেন্ট অফ নিউ সিমেন্ট, নতুন সিমেন্ট তৈরি করার ক্ষেত্রে এক্সপেন্সটা মানে খরচটা একটা নেগেটিভ ওয়েতে রেসপন্স করতেছে। অর্থাৎ মানে কি দাঁড়াচ্ছে যে নতুন সিমেন্ট ডেভেলপ করার ক্ষেত্রে খরচ যেটা হচ্ছে সেটা আসলে লাভজনক হচ্ছে না, উল্টারও ক্ষতি হচ্ছে আর কি। হ্যাঁ, তো সিমিলারলি আপনি যদি এখন ওই প্যাসেজের সাথে ম্যাচ করেন, অর্থগত দিক দিয়ে ম্যাচ করেন, সেটা কি বলতেছে যে এট প্রেজেন্ট বর্তমানে দিস অল্টারনেটিভস আর রিয়ালি এজ কস্ট ইফেক্টিভ। তো বর্তমানে এই যে সিমেন্টের পরিবর্তে যে দ্রব্যগুলো ইউজ করা হচ্ছে সেটা আসলে রিয়ালি কোস্ট ইফেক্টিভ, মানে আসলে খুবই কোস্ট ইফেক্টিভ না। হ্যাঁ, মানে একদম আসলে এখান থেকে কোনো লাভ টাভ হচ্ছে না, উল্টা বেশি খরচ হচ্ছে আর কি, কনভেনশনাল সিমেন্টের মতো। হ্যাঁ, কনভেনশনাল সিমেন্টের মতো আসলে খুব একটা লাভ হচ্ছে না, উল্টারও ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তো এখানেই মূলত আপনারা আই থিঙ্ক বুঝতে পারছেন যে এটা ইন্ডিকেট করতেছে যে খরচটা একটা নেগেটিভ ওয়েতে রেসপন্স করতেছে। ঠিক আছে, তো এই জন্য আমাদের আনসারটা হবে ডি নাম্বার। তো আমরা জাস্ট পাশে ডি নাম্বার লিখবো, মানে ফেলিক্স পেস্টোরিয়ান জোহান লেন। তো যেহেতু এটা পেয়ে গেছি আমরা এলিমিনেট করে রাখবো আর কি, অলরেডি যেহেতু পেয়ে গেছি আনসারটা শেষ। ওকে, তো এই গেল ফেলিক্স পেস্টোরিয়ান জোহান লেন শেষ। এখন হয়েছে আমরা এনাস আর্গ্যানোর। তো সি নাম্বার হয়েছে এনাস আর্গ্যানোটা, আমরা দেখি এখন কোথায় আছেন। তো দেখেন উনি আছেন এখানে। তো এনাস আর্গ্যানো বলতেছেন যে অফ দ্য ইউকেস গ্রিন বিল্ডিং কাউন্সিল, তো উনি হচ্ছেন ইউকেস গ্রিন বিল্ডিং কাউন্সিলে কাজ করেন। নোটস দ্যাট অলদো দিস ওয়েস্ট প্রোডাক্টস ক্যান সেভ কার্বন। আচ্ছা, সেভ কার্বন এটা আমরা একটু হাইলাইট করি। ইন দ্য কনক্রিট মিক্স দেয়ার ইউজ ইজ নট অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, তো এখানে দেখেন আমি অলরেডি হাইলাইট করে রাখছিলাম যে এনাস আর্গ্যানো বলতেছেন যে অলদো যদিও দিস ওয়েস্ট প্রোডাক্টস, তো এই যে ওয়েস্ট প্রোডাক্টস যেগুলো আছে সেগুলো কী করে যে আপনার কার্বনকে সেভ করতে পারে, বাঁচাতে পারে ইন দ্য কনক্রিট মিক্স। তো কনক্রিট মিক্স করার ক্ষেত্রে, কনক্রিট উৎপন্ন করার ক্ষেত্রে যে কার্বনকে ওরা বাঁচাতে পারবে। প্রোডাক্ট বলতে এখানে দিস ওয়েস্ট প্রোডাক্টস দ্বারা মূলত বোঝাচ্ছে যে ওই যে কনক্রিটের অল্টারনেটিভ যেগুলো দ্রব্য যেগুলো আছে আর কি, ওইগুলা দিয়ে যখন ওরা কনক্রিটটা মিক্সটা করতেছে, তো সেখানে কার্বন ডাই অক্সাইড বা কার্বনের যে পরিমাণ যেটা আছে সেটা আসলে খুবই কম উৎপন্ন হয়। কার্বনটা মূলত কম উৎপন্ন হয়, তো পরিবেশকে মূলত কার্বন থেকে রক্ষা করতে পারতেছে, বুঝছেন। সো দেয়ার ইউজ ইজ নট অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড। তো যদিও এটা আসলে আমাদেরকে কার্বন থেকে একটু বাঁচাচ্ছে আর কি, স্টিল তাদের ব্যবহারটা আসলে তেমন সহজ নয়, বুঝছেন। তো এখানে দেখেন আমরা যদি এই যে অলদো ওয়ার্ডটাকে একটু যদি মাথায় রাখি, অলদো মানে কি যদিও আর কি, হ্যাঁ, তো
আবার আমরা কোশ্চেনে আসি। তো দেখেন এখানে কোশ্চেনে ছিল যে 9 নাম্বারটা দেখেন এখানে ইনিশিয়ালি এজিউমড মানে কি যে প্রাথমিকভাবে ওরা একটা জিনিস বিবেচনা করেছিল, বাট পরে দেখা গেছে যে না, হিতে বিপরীত, মানে উল্টা এরকম হচ্ছে না আর কি, যেরকম ওরা ধারণা করছিল ঠিক অনুরূপভাবে এই জিনিসটা হচ্ছে না। এর মানে কি এইটার একটা সিনোনিম হচ্ছে, ধরতে পারেন আপনারা অলদো এবং ইনিশিয়ালি এজিউমড, এটাকে আমরা ম্যাচ করতে পারি একসাথে। তো আমরা যদি একটু দেখি, এখানে বলতেছিল যে দ্য এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ অফ সিমেন্ট অল্টারনেটিভস মে নট বি এজ গ্রেট এজ ইনিশিয়ালি এজিউমড। তো এই যে পরিবেশের যে সুবিধা যেটা আছে আর কি, সিমেন্টের অল্টারনেটিভস ব্যবহার করার মাধ্যমে যে অ্যাডভান্টেজ যেগুলো আর কি আছে, সেগুলা প্রাথমিকভাবে যেরকম বিবেচনা করা হয়েছিল সেরকম আসলে না। তো দেখেন এখানে আবার বলতেছে যে দ্যাট অলদো দিস ওয়েস্ট প্রোডাক্টস ক্যান সেভ কার্বন। তো সেভ কার্বন মানে কি, ওই যে আপনার পরিবেশের থেকে এটাকে সুরক্ষা করতেছে, মানে কার্বনটাকে ওটা পরিবেশের জন্য আসলে খুবই কম উৎপন্ন হবে এই কংক্রিট মিক্সে। তো এই ক্ষেত্রে আপনার পরিবেশটা কিন্তু বেনিফিটেড হচ্ছে আর কি, উপকৃত হচ্ছে। দেয়ার ইউজ ইজ নট অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু তাদের ব্যবহারটা আসলে তেমন সহজ নয়। উল্টা আমরা যদি এখন এই প্যারাগ্রাফটা টোটালি একটু পড়ে দেখি তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। ইটস পসিবল টু রিপ্লেস দ্য সিমেন্ট কন্টেন্ট ইন কংক্রিট উইথ ওয়েস্ট প্রোডাক্টস টু লোয়ার দি ওভারঅল কার্বন ইম্প্যাক্ট। আচ্ছা, তো ওভারঅল যে কার্বনের যে ইম্প্যাক্ট যেটা আছে সেটা আসলে কমানো যাবে, ঠিক আছে, বাট কিন্তু একটা আছে। তো বাটটা দেখেন, একটা কিন্তু আছে। তো যখনই আপনারা রিডিংয়ের মধ্যে এরকম বাট এই ধরনের ওয়ার্ডটা দেখবেন, এটার মধ্যে একটু খেয়াল রাখবেন। তো এরপরে মূলত আপনার মেইন আনসারগুলো থাকতে পারে আর কি, বা এখানে মূলত আপনার আনসারটা লুকিয়ে আছে আর কি। আচ্ছা, তো এখানে বলেছে কি দেয়ার আর সেভারাল ক্যালকুলেশনস দ্যাট নিড টু বি কনসিডার অ্যাক্রস দি এন্টায়ার লাইফ সাইকেল অফ দ্য বিল্ডিং. This includes factoring in where these materials are being shipped from. If they are transported over long distances using fossil fuels, the use of alternative materials might not make sense from an overall carbon reduction perspective. আচ্ছা, তো এখানে পুরো সারমর্মটা আমি একটু বলে দিই আপনাদেরকে। তো যদিও এখানে আসলে দেখা গেছে কি যে কার্বনটা থেকে আমাদেরকে একটু বাঁচাচ্ছে আর কি, হ্যাঁ, যে লোয়ার দি ওভারঅল কার্বন ইম্প্যাক্ট, যে পরিবেশের উপর যে কার্বন ডাইঅক্সাইডের যে একটা প্রভাব যেটা আছে সেটা থেকে আমাদেরকে সুরক্ষা করতেছে আর কি, হ্যাঁ। কিন্তু তারপর দেখা গেছে কি যে এটার আসলে অনেক খারাপ দিকও আছে। তো ওইসবগুলো বিবেচনা করলে শুধু আমরা যদি কার্বন রিডাকশন এটার উপর ফোকাস করি, সেটা করে আসলে লাভ নাই, বুঝছেন? বা তারা যেভাবে আসলে ধারণা করছিল যে কার্বন ডাইঅক্সাইড কমাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের লাভ হচ্ছে, বাট না, এটার আসলে অনেক জিনিস আছে, যেমন ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে অনেক কিছু ওদের প্রবলেম হবে আর কি, যেমন ট্রান্সপোর্ট করা, র মেটেরিয়ালস যেগুলো আছে ওইগুলো শিপ করা, তারপর হচ্ছে কি যে লং ডিস্টেন্সে অনেক দূর থেকে এগুলা আনা, ফসিল ফুয়েলস এগুলো আনা, তো অনেক আসলে ঝামেলা আছে, বুঝছেন? তো এই কারণে আমাদের আনসারটা হবে 9 নাম্বার, যে দ্য এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ অফ সিমেন্ট অল্টারনেটিভস মে নট বি এজ গ্রেট এজ ইনিশিয়ালি এজিউমড। তো ইনিশিয়ালি এজিউমটা আমি মূলত অলদোর সাথে কানেক্ট করতেছি আর কি, বুঝছেন? ওইটা দেখেই মূলত আমি ধরতে পারছি আনসারটা ওইখানে আছে। তো আপনাদেরকে মূলত এরকম বিভিন্ন ওয়ার্ডের শব্দের সিনোনিমগুলো আসলে যদি জানা থাকে তাহলে খুবই আপনার কাজে আসবে। ওকে, তো আমরা এখানে বসিয়ে ফেলি যে আনসারটা হচ্ছে সি, সরি, ওকে। আচ্ছা, তারপর আবার আমরা যাই, এখন হচ্ছে কি মার্কেস মেনস্ট্রোম, তো বি নাম্বার মার্কেস মেনস্ট্রোম। তো এই দুইটা প্যারা আমাদের শেষ অলরেডি। তো দেখেন ডি ইতে কারো নাম নাই, সো এগুলো আমরা পড়বো না। এফ এর মধ্যে আছে মার্কেস মেনস্ট্রোম। তো দেখেন মার্কেস মেনস্ট্রোম কি বলতেছে, রিপোর্টস দ্যাট দ্য কোম্পানি ইজ সিইং ইনক্রিজিং ডিমান্ড গ্লোবালি ফর বিল্ডিং ইন উড উইথ ক্লাইমেট চেঞ্জ কনসার্নস দ্য কি ড্রাইভার কনসার্ন। তো আমরা আসলে অলরেডি এখানে আই থিঙ্ক আপনারা ধরতে পারতেছেন এই আনসারটা। তো দেখেন আমরা কোশ্চেনও একটা কোশ্চেন দেখছিলাম যে গ্লোবালি আসলে এটার উডের চাহিদাটা বাড়তেছে আর কি, হ্যাঁ, কনস্ট্রাকশন মেটেরিয়াল হিসেবে উডের চাহিদাটা বাড়তেছে। আমরা যদি আবার একটু কোশ্চেনে আসি, যেমন এই যে ওয়ারিজ, যে কনসার্নের একটা সিনোনিম হচ্ছে ওয়ারিজ, এবং এনভায়রনমেন্ট হ্যাভ লেড টু ইনক্রিজড ইন্টারেস্ট ইন উড অ্যাজ এ কনস্ট্রাকশন মেটেরিয়াল। তো কনস্ট্রাকশন মেটেরিয়াল হিসেবে আপনার উডের চাহিদাটা, মানে কাঠের ব্যবহারটা খুব বেশি বাড়তেছে আর কি। এই জিনিসটা নিয়ে উনি খুবই চিন্তিত। কে চিন্তিত? সেটা হচ্ছে মার্কেস মেনস্ট্রোম। which reports that the company is seeing increasing demand globally for building in wood with climate change concerns the key driver. ওকে, আই থিঙ্ক এটা আপনারাও ধরতে পারছেন। তো আমরা অ্যাগেন যদি কিওয়ার্ডগুলো একটু ম্যাচ করার চেষ্টা করি তো সেখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মার্কেস মেনস্ট্রোম। ওকে, তো শেষ আমাদের এইটার আনসার হবে মার্কেস মেনস্ট্রোম। তো মার্কেস মেনস্ট্রোম কত নাম্বার? উনি হচ্ছেন বি নাম্বার। তো এটা দেই বি নাম্বার। ও হ্যাঁ, সাথে আমরা ইয়ে করবো, এরকম কেটে রাখি, এলিমিনেট করে রাখবো আর কি। যখন আপনারা আনসারগুলো পেয়ে যাবেন তখন আপনার এরকম এলিমিনেট করে রাখবেন আর কি। ওকে, বাকি আছে জাস্ট 10 এবং 13 নাম্বার। আচ্ছা, তো দেখেন আমরা অলরেডি বি সি ডি মানে মার্কেস মেনস্ট্রোম, এনা সার্গেনো, ফিলিক্স পেস্টন এগুলো কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে শুধু বাকি আছে ক্রিস চিজমেন। তো আমি যেটা বলছিলাম যে চিজমেনের নামটা একাধিকবার ব্যবহার করা হয়েছে আর কি।
পেসেজের মধ্যে। তো এই 10 এবং 13 আনসারটা হবে আসলে ক্রিস চিজম্যান। বাট স্টিল আমাদেরকে নিজেদের থেকে আসলে ভেরিফাই করা উচিত যে আসলে কি চিজম্যান এইসব জিনিস বলছেন নাকি, 10 এবং 13 নাম্বার বক্তব্য উনি নিজে দিয়েছেন কি না। ঠিক আছে, এগুলো ফাইন্ড আউট করতে পারলে আরও ভালো হয় আর কি। এখন আমরা চিজম্যানটাকে ফাইন্ড আউট করি যে উনি আসলে কি বক্তব্য দিয়েছেন। আচ্ছা, তো দেখেন এখানে আমরা পাইছি যে ক্রিস চিজম্যান অ্যান ইঞ্জিনিয়ারিং প্রফেসর এট ইম্পেরিয়াল কলেজ লন্ডন। তো যখন দেখবেন যে আপনার এরকম কোনো ব্যক্তিকে ইন্ট্রোডিউস করে দিতেছে যে ওনার ডেজিগনেশন কি বা ওনার সম্পর্কে আপনাকে সুপরিচিত করে দিতেছে আর কি, পরিচিত করে দিতেছে আপনাকে, তো সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে এর আগে কোনো কিছু নাই। মানে যখনই দেখবেন যে ওনাকে নিয়ে প্রথম কোনো কিছু আলোচনা করতেছে, যেমন আমরা এখানে যদি দেখি যে মার্কাস মেনস্ট্রমের কথা বলতেছে যে উনি হচ্ছেন কি যে ইটস ভাইস প্রেসিডেন্ট। উনি একজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন একটা গ্রুপের, ইউরোপস বিগেস্ট সাপ্লায়ার, ওইটার একটা ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো এর আগে কিন্তু মার্কাস মেনস্ট্রম নিয়ে কোথাও আলোচনা করে নাই ওরা, বুঝছেন? তো এটাও মাথায় রাখবেন যখন কাউকে পরিচিত করে দিতেছে, এরপর থেকে মূলত ওনার বক্তব্যগুলো থাকবে। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন আমাদের লাস্টের লাইনে আমরা মূলত কিওয়ার্ডসগুলো পাইছি বা আনসারগুলো রিলেট করতে পারতেছি কোয়েশ্চনের সাথে। এখানে বলতেছেন বাট ইট ইজ দ্য স্কেল অন হুইচ ইট ইজ ইউজড দ্যাট মেক্স ইট হাই কার্বন। তো এটা আসলে যে পরিমাণে বা যে বিপুল পরিমাণে ব্যবহার করা হচ্ছে কংক্রিটটা, এই কারণে আপনার এটাকে হাই কার্বন প্রোডাক্ট হিসেবে গণ্য করা হচ্ছে আর কি। অথবা এখানে বলতেছে দ্য শিয়ার স্কেল অফ ম্যানুফ্যাকচার ইজ সো হিউজ। তো আপনার ম্যানুফ্যাকচারের একটা সিনোনিম কি যে প্রডিউস বা প্রোডাকশন আর কি, প্রোডাকশনটা খুবই প্রচুর পরিমাণে এখানে প্রডিউস করা হচ্ছে আর কি। এইটা হচ্ছে কি মেইন ইস্যু, দ্যাট ইজ দ্য মেইন ইস্যু। এখন আবার যদি আমরা কোয়েশ্চনে যাই, তো দেখেন এখানে বলতেছিল যে 13 নাম্বার, দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজ কোজড বাই কনক্রিট ইজ ডিউ টু ইট বিং প্রডিউসড ইন লার্জ কোয়ান্টিটিস। তো দেখেন বিং প্রডিউসড ইন লার্জ কোয়ান্টিটিস অর্থাৎ প্রচুর পরিমাণে যে উৎপন্ন করা হচ্ছে, এটাই হচ্ছে মেইন রিজন আর কি। কারণটা কনক্রিটটা যে প্রচুর পরিমাণে, ইটটা যে প্রচুর পরিমাণে উৎপন্ন করা হচ্ছে, সেটাই হচ্ছে মেইন রিজন। তো আমরা এখানে প্রডিউসারের সিনোনিম কি পেয়েছিলাম যে ম্যানুফ্যাকচার। তারপর দেখেন এনভায়রনমেন্টাল ড্যামেজ, তো পরিবেশের যে দূষণ হচ্ছে বা দূষিত হচ্ছে, এটা মেইন রিজনটা হচ্ছে কি যে ইটটাকে প্রচুর পরিমাণে ওরা উৎপন্ন করতেছে, এটাই হচ্ছে মেইন কারণ। এটা কে বলছেন? আমাদের চিজম্যান বলছেন। তো আমরা এখানে এ লিখে রাখি। ওকে, আচ্ছা দেখেন, তো জাস্ট একটাই বাক্যেছে যে 10 নম্বর, তো স্টিল এটা আমরা একটু ভেরিফাই করে দেখবো। তো আমি জানি এটা চিজম্যানই বলছেন, স্টিল আমরা একটু ম্যাচ করে দেখি। এখানে বলতেছে যে ইট উড বি হার্ড টু ক্রিয়েট এ কনস্ট্রাকশন অল্টারনেটিভ টু কনক্রিট দ্যাট ওভার সো মেনি কম্পারেবল বেনিফিটস। তো কনক্রিটের অল্টারনেটিভ মানে কনক্রিটের পরিবর্তে অন্য কোনো কিছু বানানো আসলে খুবই হার্ড হবে, খুবই কঠিন হবে। হ্যাঁ, কারণ কি কনক্রিটের আসলে অনেক বেনিফিটস আছে, অনেক উপকারিতা আছে এমন জিনিস। তো আবার দেখি আমরা ওই যেখানে যে চিজম্যানের নাম আবার ছিল কোথায়, এই প্যারাগ্রাফের মধ্যে চিজম্যানের নামটা দেখছিলাম। এখন দেখি আবার সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে যেখানে ওই যে চিজম্যান আবার বলতেছেন যে চিজম্যান অলসো নোটস আনাদার অ্যাডভান্টেজ, আর একটা সুবিধা যেটা হচ্ছে কি যে concrete and steel have similar thermal expansion properties, so steel can be used to reinforce concrete, making it far stronger and more flexible as a building material than it could be on its own. According to Cheeseman, all these factors together make concrete hard to beat. Hard to beat. আচ্ছা, concrete is amazing stuff. Making anything with similar properties is going to be very difficult. আচ্ছা, তো এখানে বলতেছেন কি যে চিজম্যান বলতেছেন যে কনক্রিটে আসলে অনেক সুবিধা আছে। হ্যাঁ, অনেক সুবিধা আছে এবং এত সব ফ্যাক্টর, এইসব জিনিসগুলো আসলে বিবেচনা করলে আপনার কনক্রিটকে হারানো খুবই টাফ। মানে কনক্রিটের পরিবর্তে অন্য কোনো কিছু বানানো বা কনক্রিটকে হারাবে এমন কিছু পণ্য বানানো আসলে খুবই ডিফিকাল্ট বা টাফ। কারণ কনক্রিটটা খুবই অ্যামেজিং একটা পণ্য, মেকিং এনিথিং সিমিলার প্রপার্টিস ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। তো এখানে এক্স্যাক্টলি বলেই দিছে যে মেকিং এনিথিং উইথ সিমিলার প্রপার্টিস। তো এইটার মতো আসলে অন্য কোনো কিছু বানানো আসলে খুবই কী হবে, ভেরি ডিফিকাল্ট। এটার মতো অন্য কোনো কিছু বানানো আসলে খুবই ডিফিকাল্ট হবে। এটা আবার দেখি আমরা কে বলছেন, চিজম্যান বলছেন আর কি। ওকে, তো এটা আমাদের 10 নম্বর আনসারটা হচ্ছে চিজম্যান, এই দিলাম আমরা। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই টাইপের কোশ্চেন আসলে কীভাবে সলভ করবেন। তো এই একটা গেল। এখন হচ্ছে একটা আমরা কোশ্চেন সলভ করে ফেলি, এটা একটু ছোটো আছে বাট স্টিল এখান থেকে আমাদের একটু জানার বিষয় আছে। তো দেখেন একটা প্যাসেজ, তো আমরা আবার প্যাসেজের যে হেডিং যেটা আছে বা টাইটেল যেটা আছে সেটা পড়ে দেখি। এখানে বলতেছে যে ফরেস্ট ম্যানেজমেন্ট ইন পেনসিলভেনিয়া ইউএসএ। তো আপনার পেনসিলভেনিয়া হচ্ছে কি ইউএসএর একটা সিটি, সেখানে ফরেস্ট ম্যানেজমেন্ট নিয়ে মানে জঙ্গলটাকে কীভাবে প্রপারলি ম্যানেজ করতে হয়, মেনটেন করতে হয়, এইটা বিষয়ে। তারপর দেখেন শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিছে যে বলতেছে হাউ ম্যানেজিং লো কোয়ালিটি উড অলসো নোন এজ লো ইউজ উড ফর বায়ো এনার্জি ক্যান এনকারেজ সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট। এখানে বলতেছে যে কীভাবে লো কোয়ালিটি উড, যে উডগুলা বা কাঠগুলা, গাছের যে কাঠ যেগুলো আছে সেগুলো আসলে যদি লো কোয়ালিটি হয়ে থাকে সেগুলাকে কীভাবে আপনি ম্যানেজ করবেন যাতে আপনার বায়ো এনার্জি অথবা
আপনার যে ফরেস্ট ম্যানেজমেন্টটাকে কীভাবে একটু মজবুত করে রাখতে পারেন সেটার ক্ষেত্রে কি, তো গাছের কাঠগুলো কীভাবে আপনি মূলত ইউটিলাইজ করবেন নাকি, ভালোভাবে ব্যবহার করবেন বা ম্যানেজ করবেন নাকি, সেই বিষয়ে এখানে ওরা আলোচনা করছে। এখন আমরা আবার কোশ্চনে যাই। তো দেখেন আমাদের কোশ্চনে মূলত 3টা স্টেটমেন্ট দেওয়া আছে। এখানে 19 নম্বর বলতেছে টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজড, তো সেই গাছগুলো সরানো যেগুলো আসলে রোগে আক্রান্ত। ওকে, তারপর 20 নম্বর বলতেছে টু জেনারেট ইনকাম অ্যাক্রস এ নাম্বার অফ ইয়ার্স, তো ইনকাম জেনারেট করা মানে টাকা পয়সা আপনার ইনকাম করতে থাকা বা টাকা পয়সা আসতে থাকা বছরের পর বছর ধরে আর কি। টু ক্রিয়েট এ ফরেস্ট হুজ ট্রিজ আর ক্লোজ ইন এজ, এমন একটা জঙ্গল বা বন ব্যবস্থা করা যেখানে গাছগুলা বয়সে খুবই সিমিলার, মানে বয়সে আপনার সমান আর কি, এমন একটা ফরেস্ট করা। তো এখানে দেখেন লিস্ট অফ টিম্বার কাটস, তো গাছ কাটার যে ধরন যেগুলো আছে নাম 3টা দিছে, টিএসআই কাঠ, সালভেজ কাঠ, শেল্টারউড কাঠ। তো এই 3টার নাম আমরা আগে কি করব, ফাইন্ড আউট করবো যে প্যাসেজের কোন অংশে আছে এই 3টা নাম। ওকে, তারপর গিয়ে আমরা একটা একটা করে জাস্ট পড়ে যাব, প্যারাগ্রাফগুলো পড়ে যাব যেই প্যারাগ্রাফগুলোর মধ্যে এই নামগুলো আছে, এবং সেখান থেকে কিওয়ার্ডসগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব এবং অর্থগত দিক দিয়ে ম্যাচ করব। ওকে, তো দেখেন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটবে আপনাদের, সেই জন্য এই কোশ্চেনটা আমি সলভ করাচ্ছি। তো দেখেন আমি মূলত আগে থেকেই জাস্ট নামগুলো যেখানে আছে সেগুলো আমি হাইলাইট করে রাখছি আর কি। আচ্ছা, তো আমি নামগুলো পাইছি। তো এখন আমি কি করব যে এখান থেকে যেই অংশে প্যারাগ্রাফের যে অংশে নামগুলো আছে সেগুলো একটু পড়ে যাই। তো আমি যদি শুরু করি টিএসআই কার্ড দিয়ে, তো আমি দেখেন পুরো প্যারাগ্রাফটা পড়ে গেছি, বাট এখান থেকে আমাদের কিওয়ার্ড যেগুলো ছিল ওরকম কিন্তু সিমিলার কোনো আমি ওয়ার্ড খুঁজে পাই নাই। অর্থাৎ আমাদের কোয়েশ্চনে যে ওয়ার্ডগুলো আছে আর কি, হ্যাঁ আমরা মূলত কি চিন্তা করতেছি যে রিমুভ ট্রিজ, মানে ট্রিজ গাছগুলোকে সরে ফেলা বা কেটে ফেলা যেগুলো ডিজিজ মানে রোগে আক্রান্ত, এরকম কোনো কিছু পাই নাই। তারপর হচ্ছে জেনারেট ইনকাম টাকা পয়সার ব্যাপারে কোনো কথাবার্তা কিছু পাই নাই। তারপর একটা হচ্ছে কি যে এমন একটা বন ব্যবস্থা তৈরি করা যেখানে গাছের বয়সগুলো আর কি সমান, এরকম কিছুই পাই নাই। ঠিক আছে, তো দেখেন টিএসআই কার্ড থেকে আসলে আপনার কোনো আনসার নাই। হ্যাঁ, তাহলে আপনার বাকি অ্যান্সার হচ্ছে বিসি থেকে। আমরা যদি আসলে দেখি শেল্টারউড থেকে, আমরা নিচ থেকে যদি পড়া শুরু করি, যেমন আমরা এখানে নিচে পেয়েছিলাম যে শেল্টারউড কাঠ। আচ্ছা, তো এখানে শেল্টারউড কাঠের কথা কী বলতেছে, হুইচ অনলি টেক্স প্লেস ইন এ ম্যাচিউর ফরেস্ট দ্যাট হ্যাজ অলরেডি বিন থিন্ড সেভারাল টাইমস। তো এই ধরনের গাছ কাটা মূলত ম্যাচিউর কোনো একটা ফরেস্টে থাকে, মানে অলরেডি ম্যাচিউর হয়ে গেছে, মানে অনেক বয়স হয়ে গেছে গাছগুলার। ইনভলভস রিমুভিং অল দ্য ম্যাচিউর ট্রিজ, তো রিমুভ করতেছে, কি রিমুভ করতেছে, ম্যাচিউর গাছগুলোকে রিমুভ করতেছে। ওয়েন আদার সিডলিংস হ্যাভ বিকাম এস্টাবলিশড, তো অন্য যে ইয়েগুলো আছে ওগুলো যখন এস্টাবলিশ হয়ে যাচ্ছে গাছগুলো, তখন ম্যাচিউর গাছগুলো যেগুলো অলরেডি বয়স হয়ে গেছে সেগুলোকে ওরা কেটে ফেলতেছে আর কি। দিস দেন অ্যালাউস দ্য ফরেস্টার টু ডিসাইড হুইচ ট্রি স্পিসিস আর রিজেনারেটেড। আচ্ছা, তো তারপর এটার মাধ্যমে মূলত এদেরকে ফরেস্টার যারা আছে, হ্যাঁ বন যারা আসলে ম্যানেজ করে, তাদেরকে আসলে হেল্প করে ডিসিশন নিতে যে কোন স্পিসিসগুলো আবার পুনরায় মানে গিয়ে উঠবে আর কি, শস্যগুলো বা গাছগুলো আবার জেগে উঠবে বা কী বলে বেড়ে উঠবে আর কি এরকম। ইট লিভস এ ইয়াং ফরেস্ট হোয়ার অল ট্রিজ আর এট এ সিমিলার পয়েন্ট ইন দ্য গ্রোথ। তো দেখেন এখানে আমরা মূলত একটা কিওয়ার্ড পাইছি, আমি হাইলাইট করে রাখি। তো দেখেন এখানে বলতেছে যে এইভাবে গাছ কাটার মাধ্যমে ইট লিভস এ ইয়াং ফরেস্ট, এইটার ফলে যে বনটা যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে একটা ইয়াং ফরেস্ট হয়, যেখানে অল ট্রিজ আর এট এ সিমিলার পয়েন্ট ইন দ্য গ্রোথ। তো সব গাছগুলো আসলে বয়সের দিক দিয়ে সবই আসলে সমান, হ্যাঁ বেড়ে ওঠার দিক দিয়ে সবার বয়স আসলে সমান থাকে। তো আমরা যেখানে পাইছিলাম না ওই যে ফরেস্ট হুজ ট্রিজ আর ক্লোজ ইন এজ, তো সেক্ষেত্রে হচ্ছে কি যে শেল্টারউড কাঠ, তাই না? তো এখানে আমাদের আনসারটা হচ্ছে সি। ওকে, আচ্ছা তারপর দেখি আমাদের জাস্ট 19-20 বাকি আছে, দেখি কি বলে। It can also be used to develop a two-tier forest so that there are two harvests and the money that comes in is spread out over a decade or more. আচ্ছা, তো দেখেন এখানে বলতেছে it can also be used to develop a two-tier forest. Two-tier forest মানে কি দুইটা আপনার লেয়ার থাকবে, কি দুইটা আপনার স্তর থাকবে আর কি ফরেস্টের, যেখানে কি হয়েছে আপনার there are two harvests, মানে দুইভাবে ওরা হারভেস্ট করবে, and the money that comes in, যে টাকা পয়সা যেটা আসবে আর কি, সেটা is spread out over a decade or more, সেটা আসলে দশকের উপর বা দশকের থেকে বেশি সময় ধরে ওরা আসলে বছর পর বছর এটা স্প্রেড করতে পারবে, ওরা বন্টন করতে পারবে আর কি মানিটা। দেখেন আমরা আসলে মানিটাকে কিওয়ার্ড হিসেবে ধরতে পারি, এবং ওই যে স্প্রেড আউট ওভার এ ডেকেড অর মোর। তো এখানে দেখেন আমাদের ইয়েতে কী ছিল, কোশ্চনে ছিল ওই যে এখানে জেনারেট ইনকাম অ্যাক্রস এ নাম্বার অফ ইয়ার্স, ইনকাম জেনারেট করা। তো এখান থেকে কি ইনকাম জেনারেট হচ্ছে, হ্যাঁ
এখানে মানি দ্যাট কামস ইন মানেই বোঝাচ্ছে যে ইনকাম হওয়া আর কি, মানি কামস ইন, কামস আউট কিন্তু বলেন, কামস ইন মানে কি আপনার পকেটে টাকা আসতেছে, অর্থাৎ ইনকাম জেনারেট হচ্ছে আপনার, বুঝছেন? তো সেক্ষেত্রে এটাই আপনার ইন্ডিকেট করতেছে মানি দ্যাট কামস ইন স্প্রেড আউট ওভার এ ডেকেড অর মোর, বুঝছেন? তো সেক্ষেত্রে আপনার আনসারটা হচ্ছে আবার শেল্টার উড কাট, মানে এই ধরনের গাছ কাটার মাধ্যমে আপনার টাকা পয়সা যেগুলো আসতেছে আর কি, ইনকাম যেগুলো হচ্ছে সেগুলো আসলে বছর পর বছর আপনি পূরণ করতে পারবেন আর কি। তো এগেইন আমরা এখানে লিখবো সি নাম্বার। আচ্ছা, তারপরে দেখেন লাস্ট একটা বাকি ছিল টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজড। আচ্ছা, তো আমরা তো পুরো প্যারাগ্রাফটা পড়ে গেছি, বাট সেলভেজ কাটে প্যারাগ্রাফটা আমরা এখনো পড়ি নাই, তো এটা আমরা একটু পড়ে দেখি। দিস টাইপস অফ কাট রিডিউস দি নাম্বার অফ সিক ট্রিজ, এই যে পাইছি সিক ট্রিজ, seek to manage the future spread of a pest problems. আচ্ছা, টাইপস অফ কাট রিডিউস করতেছে, কেটে করতেছে। ওকে, তো দেখেন এখানে বলতেছে কি যে আপনার বিভিন্ন পেস্ট অ্যান্ড প্যাথোজেন্স, পেস্ট এবং মানে কি এখানে কীটপতঙ্গ যেগুলো আছে আপনার, এখানে বিভিন্ন কীটপতঙ্গের নাম ওরা মেনশন করছে যেগুলো গাছে আক্রমণ করে আর কি। তো এগুলা আক্রমণ করার ফলে গাছগুলো কি হয়, অসুস্থ হয়ে যায় কি, বা রোগাক্রান্ত হয়ে যায়। এবং এখানে বলতেছে দিস টাইপস অফ কাট রিডিউস দ্য নাম্বার অফ সিক ট্রিজ। তো এই ধরনের গাছ কাটার ধরনের উপর ভিত্তি করে কী করতে হয় আপনাকে, যে সিক ট্রিজ যেগুলো আছে এগুলোকে কেটে ফেলতে হয় বা রিডিউস করতে হয়, অপসারণ করতে হয়, টু ম্যানেজ দ্য ফিউচার স্প্রেড অফ পেস্ট প্রবলেমস। তো যাতে আর কি ভবিষ্যতে এই যে পেস্ট প্রবলেম যেটা আছে, কীটপতঙ্গ যাতে আর অন্য সব গাছে আক্রমণ করতে না পারে, সেটার জন্য এই ধরনের গাছ কাটা ফলো করতে হয়। তো দেখেন আমাদের কোশ্চেনে কী ছিল, যে টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজড। আচ্ছা, তো এটা আমরা কী পাইছি, আমরা পাইছি সেলভেজ কাট থেকে কিন্তু, তাই না? সো দেখেন এখানে শুধু বি এবং সিসি মানে সেলভেজ কাট এবং শেল্টারউড কাট, এই দুইটা থেকে আমরা আনসার পাইছি, বাট এ থেকে কোনো আনসার পাই নাই, বুঝছেন? তো এই কারণে আপনারা যখন দেখবেন যে আপনার জাস্ট একটা আনসার বাকি আছে এবং আপনার এই অপশনটা বাকি আছে এবং এই অপশনটা এখনো ইউজ হয় নাই, তো সেই ক্ষেত্রে আপনি আবার এটা মনে করেন না যে এটাই বোধহয় আপনার এইটার আনসার হবে, এরকম করবেন না। সবসময় অলওয়েজ ভেরিফাই করবেন, আপনি অলওয়েজ প্যাসেজে গিয়ে ভেরিফাই করে দেখবেন যে আমার আনসারটা এটার সাথে ম্যাচ হচ্ছে নাকি, অর্থগত দিক দিয়ে ম্যাচ হচ্ছে নাকি, এই জিনিসটা ফাইন্ড আউট করবেন আর কি। ওকে, যদি সময় হাতে কম থাকে তো সেই ক্ষেত্রে ঠিক আছে, আপনি এরকম ধরে নিতে পারেন যে এটা আনসার এটা হবে করে আপনি দিয়ে আসতে পারেন। বা যদি আপনার হাতে সময় থাকে, পরীক্ষা হলে মেইন এক্সাম হলে আমি বলতেছি আর কি, এই সময় থাকে অবশ্যই চেষ্টা করবেন যে না ভালো করে আমি আগে ভেরিফাই করে দেখি। বা আমরা এই যে আগের ইয়েতে যেটা করলাম না একটু আগে, যে চিজমেন্ট পাইছিলাম সবার লাস্টে দুইটা জায়গায় চিজমেন্ট বসছে, বাট আমরা কি করছি, আমরা কিন্তু স্টিল পেসেজে গিয়ে ভালো করে ভেরিফাই করে দেখছি যে আসলে এখানে চিজমেন্ট কথাগুলো বলছেন নাকি, এগুলো ভেরিফাই করে দেখতে হবে আপনাকে, বুঝছেন? এরকম আসলে গেস করবেন না বা অনুমান করবেন না, রেদার আপনি ভালো করে আগে নিজ থেকে ভেরিফাই করে দেখবেন, তাহলেই এই ধরনের কোশ্চেন টাইপে আশা করা যায় আপনারা আর আটকাবেন না ইনশাল্লাহ।